আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস নেব। তোমরা নিশ্চয় জানো যে সদর উপজেলা মডেল স্কুল থেকে অনলাইনে বিভিন্ন ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে এই ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাস থেকে শিক্ষকরা যা যা বলছেন, যেভাবে ক্লাসে বক্তব্য দিচ্ছেন বা কাজ করতে বলছেন, সেভাবে তোমরা কাজ করবে। আজ আমি পড়াবো অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে একটি নাটিকা, নাম সুখী মানুষ। সুখী মানুষ, সুখী মানুষ। সুখী মানুষ নাটিকা লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ। মমতাজ উদ্দিন আহমদ। এই সুখী মানুষ নাটিকা পড়ে আমরা যা যা জানতে পারবো, সেই জানার বিষয়গুলো আমি লিখছি। আমরা লেখক পরিচিতি জানবে, নতুন শব্দের অর্থ জানবে, নতুন শব্দের অর্থ জানবে এবং এই নাটিকার মূল যে বিষয় অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ অশান্তির মূল কারণ। এই বিষয়গুলো আমরা এই নাটিকার মাধ্যমে জানতে পারব। প্রথমে লেখক পরিচিতি। মমতাজ উদ্দিন আহমদ, আমরা জানি যে তিনি আমাদের দেশের একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তার সম্পর্কে আর একটু ভালোভাবে জানব। জন্মগ্রহণ করেছেন 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। মমতাজ উদ্দিন আহমদ জন্মগ্রহণ করেছেন 1935 সালে মালদহ জেলায়। তিনি একজন বিখ্যাত, আমাদের দেশের একজন বিখ্যাত নাট্যকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। পরবর্তীতে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন বাংলা সাহিত্য বিষয়ে। তিনি কলেজের অধ্যাপনা করেছেন বাংলা সাহিত্য বিষয়ে এবং 1992 সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি কিন্তু আমাদের দেশের একজন বিখ্যাত নাট্যকার এবং পাশাপাশি তিনি একজন কিন্তু স্বনামধন্য শিক্ষক। তার অনেক উল্লেখযোগ্য লেখা আছে। তার উল্লেখযোগ্য লেখার মধ্যে আছে হাস্য, লাস্য, ভাষ্য এবং আরো অনেক আছে। আমাদের শহর
তারপর আছে স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা আমাদের স্বাধীনতা, আমার স্বাধীনতা। এগুলো তার বিখ্যাত নাটকের লেখা এবং তিনি অনেক নাটক নিয়ে অনেক গবেষণামূলক লেখাও লিখেছেন। তার মধ্যে হচ্ছে বাংলা থিয়েটারের ইতিবৃত্ত, বাংলা নাটকের ইতিবৃত্ত ইত্যাদি। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে শিশু একাডেমি পুরস্কার, এরপরে আছে 21শে পদক ইত্যাদি। তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি, তোমাদেরকে আমি বলেছি, তিনি কিন্তু আমাদের দেশের একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং শুধু তিনি যে নাটক লিখেছেন তা কিন্তু না, তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য নাট্য অভিনেতাও বটে। আমরা অনেক সময় তোমরা টিভিতে তাকে দেখেছো এবং পেপার পত্রিকাও কিন্তু তার সম্পর্কে অনেক ফিচার এসেছে। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখলে বুঝতে পারবে যে ইনি হলেন মমতাজউদ্দিন আহমদ। তাহলে আমি আরেকবার তোমাদেরকে তার সম্পর্কে বলছি। দেখো, মমতাজউদ্দিন আহমদ জন্ম 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন। তিনি কলেজের অধ্যাপনা করেছেন বাংলা সাহিত্য বিষয়ে। 1992 সালে তিনি অবসর গ্রহণ করেন। তার বিখ্যাত অনেক লেখা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রভাষ্য, আমাদের শহর, আমার স্বাধীনতা এবং বাংলা। তিনি অনেক গবেষণামূলক লেখা লিখেছেন, নাটক, বাংলা থিয়েটার ইতিবৃত্ত, বাংলা ভাষায় নাটকের ইতিবৃত্ত। তিনি অনেক ধরনের পুরস্কারও লাভ করেছেন, শিশু একাডেমি পুরস্কার এবং 21শে পদক ইত্যাদি। এখন তোমরা নিশ্চয়ই এই লেখক পরিচিতিটা তোমরা পড়েছো, বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে নাটিকার মূল অংশে যাব। এই নাটিকাটি কিন্তু খুব একটা ছোট একটি নাটিকা, মাত্র 2 পৃষ্ঠা, মানে মাত্র 2টো পৃষ্ঠা এবং 2টি দৃশ্যে এটি অবতারণ করা হয়েছে। এই নাটিকাতে আমরা যে চরিত্রগুলো দেখতে পাবো সেই চরিত্রগুলো সম্পর্কে আমি যদি বলি, প্রথম যে চরিত্রটি আছে সেটি হলো মোড়ল। তোমরা নিশ্চয়ই দেখো মোড়ল, তার বয়স হচ্ছে 50 বছর। দেখো, মোড়ল চরিত্রটি অত্যন্ত একজন গ্রামের একজন মাতব্বর চেয়ারম্যান ধরনের একজন মানুষ। তিনি খুব, আমরা যেটাকে বলি নিষ্ঠুর প্রকৃতির চরিত্র হচ্ছে মোড়লের চরিত্র। মোড়ল অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সা, সম্পদকে হরণ করে আজ সে উন্নতি করেছে এবং সে আজ অনেক বড়লোক হয়েছে। তারপরেও আমরা দেখতে পাই যে তার কিন্তু মনে কোনো শান্তি নেই, কারণ তার মনে একটাই অশান্তি আছে যে আমি কোনোভাবেই ভালো হচ্ছি না। অর্থাৎ তার কিন্তু একটা কঠিন রোগ হয়েছে, আর মর্মর রোগ, সে সারাদিন বিছানায় শুয়ে ছটফট করছে। এরকম একটি চরিত্র হচ্ছে মোড়লের চরিত্র, যেটি নাটিকার কেন্দ্রীয় চরিত্র আমরা বলতে পারি। এরপরে যে চরিত্রটি আছে সেটি হলো কবিরাজ। সাধারণত তোমরা জানো কবিরাজ হচ্ছেন এমন, তিনি সাধারণত চিকিৎসা যিনি করেন কবিরাজ। তার বয়স হলো 60 বছর। এটি হলো নাটিকার একটি সাব ক্যারেক্টার, আমরা গৌণ চরিত্র বলতে পারি। তিনি চিকিৎসা করাতে এসেছেন মোড়ল অসুস্থ। এরপরে যে চরিত্রটি আছে সেটি হলো হাসু সম্পর্কে মোড়লের ফুফাতো ভাই, তার বয়স হচ্ছে 45 বছর। সে কিছুটা হলেও মোড়লের উপর বিরক্ত, কারণ মোড়ল জোর করে কিন্তু তার মুরগি জবাই করে খেয়েছে, অন্যের উপর অত্যাচার করেছে। এইসব কারণে কিন্তু হাসু
হাসু তার ভাই হওয়া সত্ত্বেও, আত্মীয় হওয়া সত্ত্বেও সে কিন্তু একটু বিরক্ত। এরপরে যে চরিত্রটি আছে সেটি হলো রহমত। রহমত রহমত হচ্ছে মোড়লের বিশ্বাসী চাকর। এই মোড়ল খুব বয়স কম, 20 বছর। মোড়লের বিশ্বাসী চাকর, মোড়লের প্রতি তার একটা অন্ধভক্তি আছে। মনিবের প্রতি যেরকম মানুষের একটা ভুল ভ্রান্তি বা খারাপ কিছু দেখলেও সে কিন্তু সেটাকে মানে ধরে না, সে ভাবে যে না আমার মানে যিনি মনিব সে খুবই ভালো মানুষ, এরকমই ভাবে। সেই চরিত্র হলো রহমত। এরপর নাটিকার আসলে মূল যে চরিত্রটি সেটি হচ্ছে লক্ষ্মীর চরিত্র। লক্ষ্মী অর্থাৎ একজন কাঠুরিয়া লোক, তার চরিত্র। সে চরিত্র লক্ষ্মীর বয়স হচ্ছে তার বয়স হচ্ছে 40 বছর। আমরা একটা নাটিকার মূল বিষয়টাতে আমরা যাব, যে সেখানে দেখা যাচ্ছে যে অসুস্থ মোড়ল বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ তার নারী পরীক্ষা করছে এবং রহমত আর হাসু তারা দুজনে কথোপকথন করছে মানে কবিরাজের অসুস্থতা নিয়ে, যে এই কঠিন মোড়লের একটা শাস্তি হওয়া দরকার। এই মোড়ল কোনো কিছুতেই ভালো হবে না এরকম উক্তি করছে তার আত্মীয় হাসু মিয়া। তখন রহমত ভাবছে যে না, আমার মোড়লকে ভালো করতে হবে, অসুস্থ। তখন রহমত তার ভাই হাসু বলছে যে মোড়ল অত্যন্ত একটা খারাপ স্বভাবের লোক, কৃপণ স্বভাবের লোক, নিষ্ঠুর প্রকৃতির। সে অন্যের সম্পদকে হরণ করে আছে ধনী। সে যে গ্রামে বসবাস করে সেই গ্রামের নাম হচ্ছে সুবর্ণপুর। সেই সুবর্ণপুর গ্রামের মানুষকে মোড়ল বড় জ্বালিয়েছে, অত্যাচার করেছে। এর ধান লুট করে, ওর মুরগি জবাই করে, ওর সম্পদ হরণ করে, এরকম করে করে আজ হচ্ছে সে অনেক ধনী ব্যক্তি। আসলে ধনী হলেও কিন্তু সম্পদ সে অনেক পেয়েছে ঠিকই, কিন্তু সে কিন্তু মনের দিক থেকে মোটেও সুখী না। কারণ তার এত কঠিন একটা রোগ হয়েছে যে সেই রোগে সে বিছানায় শুয়ে ছটফট করছে। তার অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু তার কাজে আসছে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চরিত্র, এরকম চরিত্র তোমরা হয়তো অনেক সময় দেখে থাকো বিভিন্ন নাটকে বা বিভিন্ন তোমাদের আশেপাশে দেখা যায় এরকম চরিত্র। এরকম একটা নিষ্ঠুর প্রকৃতির চরিত্রটি হচ্ছে মোড়লের। এরপরে কবিরাজ যখন তাদের এই দুজনের কথোপকথন শোনে, তখন কবিরাজ বলে যে আমি নারী পরীক্ষা করছি, আমাকে নারী পরীক্ষা করতে দাও এবং তোমরা কখনোই কোলাহল করো না। তখন তাদের দুজনের মধ্যে একটু ভয় হয় যে আচ্ছা এই মোড়ল কি কোনোভাবেই সুস্থ হবে না, অসুস্থ মোড়ল। তখন কবিরাজ বলে যে হ্যাঁ, সুস্থ হতে পারে, তার জন্য একটা কাজ করতে হবে, একটা উপায় আছে, কিন্তু সেই উপায়টা অনেক কঠিন। তখন তার রহমত এবং হাসু তারা দুজনেই বলে যে কি করতে হবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো তুলে আনতে হবে, নাকি বাঘের চোখ তুলে আনতে হবে? যত কঠিনই হোক না কেন আমরা মোড়লকে বাঁচানোর চেষ্টা করব। এবং মোড়ল নিজেও কিন্তু বাঁচার একটা আকুতি দেখাচ্ছে যে আমাকে যে কোনোভাবেই হোক তোমরা সুস্থ করে তোলো, যেভাবে আমি যেন বেঁচে থাকি। এই যে তার ভিতরে একটা অনুশোচনা বোধ, যে সে বুঝতে পেরেছে যে প্রচুর অর্থ সম্পদ থাকলেও আসলে মানুষের সুখ কিন্তু মূল সুখটাই হচ্ছে তার সুস্থতা। এখন সে অসুস্থ, সে যদি মারাই যায় তাহলে এত অর্থ সম্পদ তার কী হবে? এ কারণে সে বলছে যে হাসুকে বলছে যে তুমি আমার ভাই, তোমার মুরগি আমি জোর করে জবাই করে নিয়েছি, আমি তোমাকে সব ফিরিয়ে দেব, তুমি আমাকে ভালো করে দাও। এ পর্যায়ে কবিরাজ তখন বলছে হাসুকে এবং রহমতকে বলছে যে যে কঠিন কাজটি তোমাদেরকে করতে হবে সেই কাজটি হলো যে মোড়লের জন্য একজন সুখী মানুষের জামা বা ফতুয়া যেটাকে বলা হয়, এই ফতুয়ার সংগ্রহ করতে হবে। এই ফতুয়া সংগ্রহ করে যদি মোড়লের গায়ে দেওয়া যায় তাহলে অসুস্থ মোড়ল সুস্থ হয়ে যাবে। যখন তারা এই উপায়টা খুঁজে পায় তখন ওরা নিজেরাও একটু স্বস্তি বোধ করে যে তাহলে হয়তো মোড়লকে আমরা বাঁচাতে পারবো। এবং মোড়ল নিজেও কিন্তু একটু মানে আনন্দ, মানে একটু সুখ অনুভব করতেছে যে না, তাহলে নিশ্চয়ই আমি বেঁচে থাকবো। বাঁচার যে আকুতি
দেবো, তোমরা সুখী মানুষের একটি জামা বা ফতুয়া তোমরা নিয়ে আসো এবং আমি বেঁচে যাবো। এরপর তারা দুজন, হাসু এবং রহমত, তারা দুজনই ভাবে যে এটা তো খুব একটা কঠিন কিছু না, এটা তো একটা সহজ বিষয়, হ্যাঁ, অতএব এটা নিশ্চয়ই আমরা পেয়ে যাব। এরপর তারা কি করে, তারা বিভিন্ন গ্রামে গ্রামে খোঁজে যে কোথায় গেলে এই সুখী মানুষের জামা পাওয়া যাবে। তারা গ্রাম খোঁজে, বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে তারা এই সবার কাছে যায় যে একজন সুখী মানুষকে তার একটা জামা আমাদের প্রয়োজন, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটি মানুষকেই বলে যে না, আসলে আমি সুখী না। কারণ এই মানে এমন একটা বিষয়, সুখ বিষয়টা তো আপেক্ষিক, এটাকে তো আসলে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, অনুভবের একটা বিষয়। তো এই সুখী মানুষ সুখী হতে হলে সেরকমই হতে হবে যে তার মন থেকে যে সুখ অনুভব করবে সেই আসলে সুখী। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে সুখী মানুষ প্রকৃত সুখী মানুষ নয় যার গাড়ি আছে সে একটা গাড়ি না, সে দুটো গাড়ি চায়। যার বাড়ি আছে সে ভাবে শুধু গাইবান্ধায় কেন বাড়ি, আমার একটা যদি ঢাকায় বাড়ি থাকতো। বা যার একটু চেহারা ফর্সা সুন্দর, সে চায় যে না, আমি আরেকটু যদি সুন্দর হতে পারতাম। এই যে মানুষের যে একটা মানে চাহিদা, এটা কিন্তু শেষ নাই। আর যত মানুষের চাহিদা থাকে তত কিন্তু সে সুখের পেছনে, টাকার পেছনে কিন্তু সে ততই ঘুরে ঘুরে বেড়ায়। অভাব যন্ত্রণা কিন্তু মানে তাকে সৃষ্টি করে যে আরো কিছু চাই, আরো কিছু চাই, এরকম একটা বিষয়। তো এই অবস্থায় 5 গ্রাম খুঁজে কোথাও একজন সুখী মানুষ পেল না। যখন সুখী মানুষ পেল না, এখানেই নাটকের প্রথম দৃশ্য শেষ। এরপর দ্বিতীয় দৃশ্যে আমরা দেখছি যে সেখানে তারা দুজনে ঘুরে ঘুরে দেখছে, কোথাও নেই, বনের মাঝে তারা কাছে চলে এসেছে। ঠিক সেরকম সেখানে দেখে যে একজন লোক কথা বলছে। তখন ওরা দুজনে একটু ভয় পেয়ে যায় যে আসলে কে বনের মধ্যে কথা বলে, ভূত টুত দেখে। পরবর্তীতে দেখে যে না, ভূত না, একটা লোক বের হয়ে আসে। একটা লোক, সে বলে যে তুমি কে? বলে আমি সুখী মানুষ। তখন ওরা বুঝে যায় যে বাহ, সুখী মানুষকে তো পাওয়া গেল, তাহলে আমরা এই জামাটা ওরা পাবো। তখন বলে যে তুমি সুখী মানুষ, তুমি দরজা জানালা সব খুলে রেখে ঘুমাচ্ছ এরকম। বলে আমার তো কিছু নেই, আমার দরজা জানালা কে চুরি করবে, আমার তো কোনো সম্পত্তি নেই। তখন তারা বলে যে ঠিক আছে, তোমাকে পেয়েছি, তোমার জামা নিয়ে এসো, মোড়লের গায়ে পরিয়ে দিলে মোড়ল সুখী হয়ে যায়। কিন্তু তখন দেখা যায় যে তখন সুখী মানুষ বলে যে আমি একজন কাঠুরিয়া, আমি সারাদিন বনে কাঠ কাটি, বনে কাঠ কেটে যা পাই সেই পাওয়ার টাকা দিয়ে আমার যে দিন পার চলে যায়। অতএব আমার তো কোনো জামাও নেই, কিছুই নেই। তখন তারা দুজনে ভাবে যে এত অল্পতেই এত তুষ্ট, যে মানুষটা শুধু দিন আনে দিন খায়, তাতে সে সুখী মনে বলছে। তখন তাদের মনের মধ্যে একটা আনন্দ হয়, ভাবে যে আসলে এখানে নাট্যকার শেষে এটা বোঝাতে যাচ্ছে যে মানুষ কিন্তু লোভ করা যাবে না, বরং সম্পদ যত মানুষের হবে সেটাই মানুষের অশান্তির মূল কারণ। এ কারণে আমরা অন্যায় এবং অনৈতিকভাবে কোনো সম্পদ দখল করব না, অবশ্যই নৈতিকতার দিক থেকেটাই আমরা বেশি লক্ষ্য করব। তাহলে এই নাটিকার যে নতুন শব্দ আমরা পেয়েছি সেগুলো একটু অর্থ তোমাদেরকে লিখে দিচ্ছি। একটি হলো কবিরাজ। কবিরাজ কবিরাজ হচ্ছে বৈদ্য, মানে অর্থাৎ বিভিন্ন রকমের রোগ যিনি সারান তাকে আসলে বলা হয় কবিরাজ। তারপরে হলো জবরদস্তি, মানে হলো জোড়াজুড়ি। এরপরে হচ্ছে নির্বোধ, মানে বোকা। এই যে দেখো তোমরা এখানে কবিরাজ অর্থাৎ বৈদ্য, জবরদস্তি অর্থাৎ জোড়াজুড়ি, নির্বোধ অর্থাৎ বোকা। আরেকটি শব্দ আমি তোমাদেরকে দিচ্ছি, সেটি হলো প্রাণ খোলা। প্রাণ খোলা মানে হলো উদার। হ্যাঁ, এই প্রাণ খোলা শব্দের অর্থ হচ্ছে উদার। এই শব্দের অর্থগুলো তোমরা পড়বে এবং তোমাদের এই সুখী মানুষ নাটিকায় তোমরা প্রতিটি শব্দের অর্থ, প্রতিটি লাইন বাই লাইন তোমরা অবশ্যই পড়বে, কারণ এই ছোট ছোট প্রশ্ন, বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে। এখন আমি তোমাদেরকে 3টি প্রশ্ন দিব, তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ 1 নম্বর প্রশ্ন হচ্ছে
লোকটি কেন নিজেকে সুখী মানুষ বলেছেন? লোকটি কেন নিজেকে সুখী মানুষ বলেছেন? তারপরে প্রশ্নটি হচ্ছে, মোড়ল কেমন প্রকৃতির লোক ছিল? আর একটা প্রশ্ন আমি দিব, সেটি হলো সুখকে কেন কঠিন জিনিস বলা হয়েছে? দেখো, তোমাদেরকে আমি আরেকবার প্রশ্নটা করে দিচ্ছি। লোকটি কেন নিজেকে সুখী মানুষ বলেছেন? মোড়ল কেমন প্রকৃতির লোক ছিল? এবং সুখকে কেন কঠিন জিনিস বলা হয়েছে? আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আমি এই পাঠ থেকে, এই সুখী মানুষ নাটিকা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নাটিকাটি আমার মনে হয় যে নৈতিকতার বিষয়টি তোমরা সবাই খেয়াল করবে এবং সবসময় নৈতিকতা বোধ বিষয়টা তোমরা মাথায় রাখবে। অনৈতিক কোনো কাজ তোমরা করবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবারই মঙ্গল কামনায় আজ আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।